আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, বর্তমান সময়ে সারা বিশ্বজুড়ে যে সকল রোগ সম্পর্কে বা রোগের ঝুঁকি এবং তার চিকিৎসা সম্পর্কে আমাদের তথ্য সমৃদ্ধ হওয়া প্রয়োজন, তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। কারণ চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণায় দেখা যাচ্ছে ইদানিং সারা বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগের ঝুঁকিগুলো যেমন বাড়ছে, তেমনি রোগীর সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে এবং আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়। প্রতিনিয়ত বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। আগে আমরা এভাবে চিন্তা করতাম যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে বা বয়োবৃদ্ধদের ক্ষেত্রে ডায়াবেটিসে আক্রান্তর সংখ্যা বেশি, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অনেক কিশোর কিশোরী বা ইয়াং মানুষের মধ্যেও ডায়াবেটিসে আক্রান্তের হার বাড়ছে, শিশুদের মধ্যে বাড়ছে এবং গর্ভবতী নারীদের মধ্যেও বাড়ছে। সে কারণেই প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস প্রতিরোধ এবং প্রতিকার। এবং আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মিয়া ওহিদুজ্জামান, সহকারী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই স্যার, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আপনি যদি একটু বলেন যে কেন আসলে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়ছে, এর কারণগুলো কি কি আপনারা চিন্তা করছেন? আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। তার আগে আমি যারা দর্শক এবং শ্রোতা যারা শুনছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য বা আমার আলোচনা শুরু করছি। ডায়াবেটিস এখন আমাদের, যে আপনারা জানেন যে আগে আমাদের ইনফেকশাস ডিজিজ মানে যে জীবনযুক্ত যে সংক্রামক ব্যাধি, ওটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছিল, এখনও হচ্ছে, কিন্তু তার পাশাপাশি এখন অসংক্রামক ব্যাধি যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন এটা ডে বাই ডে বেড়েই চলছে। তো এই বেড়ে চলার পিছনে অনেকগুলো কারণ আছে, যেমন হলো আমাদের জীবনযাত্রার যেভাবে আমাদের লাইফস্টাইল যেভাবে আমরা চলছি, যেমন হলো আমাদের হাঁটা কম হয়, এক্সারসাইজ করা কম হয়, তারপরে আমাদের খাবারের খাদ্যাভ্যাস আগের চাইতে পরিবর্তন হয়েছে, এগুলো একটা ফ্যাক্টর। এবং আরও কিছু, এছাড়াও আর কিছু কারণ থাকে ডায়াবেটিস বাড়ার। যেমন হলো গিয়ে ডায়াবেটিসের যে কারণগুলো আছে, যার 4 ধরনের ডায়াবেটিস আছে। একটা টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, তারপরে আছে আদার স্পেসিফিক ডায়াবেটিস এবং গর্ভজনিত ডায়াবেটিস। তো এগুলো যেমন গর্ভজনিত ডায়াবেটিস, সেখানেও কিন্তু ডায়াবেটিস হওয়ার একটা চান্স থাকে, কারণ যাদের ওয়েট বেশি থাকে, আগে থেকেই ওজন বেশি, স্থূলতা থাকে, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, তাদের জন্য এরকম গর্ভজনিত ডায়াবেটিস এই জন্য এটা বাড়ে। আবার দেখা যাচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিস, এটাকে একটা ভাষায় বলে অটোইমিউন ডায়াবেটিস। অটোইমিউন ডায়াবেটিস হলো গিয়ে যে আমরা সাধারণত আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তা সাধারণত বাইরের যে জীবাণু আছে তাকে আক্রান্ত করে, কিন্তু কখনো কখনো রোগ প্রতিরোধ ক্ষমতাটা নিজের কোষকেও আক্রান্ত করে। যেমন আমাদের ডায়াবেটিসের কারণটা কি? ডায়াবেটিসের কারণ হলো গিয়ে ইনসুলিন, যেখান থেকে ইনসুলিন নামক একটা পদার্থ, একটা প্রোটিন যেখান থেকে তৈরি হয়, সেটা তৈরি হয় প্যানক্রিয়াস নামক একটা জায়গা থেকে, আমাদের পেটে উপরের ভাগে থাকে, লিভারের কাছে। তো সেই প্রোটিন যদি, ইনসুলিনটা যদি কম তৈরি হয়, অথবা একেবারেই তৈরি হয় না, অথবা ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সেটা গিয়ে কোষে কাজ করছে না, তো এইসব কারণে হয়। তো এর ভিতরে একটা বড় কারণ টাইপ 1, আমাদের দেশে টাইপ 2 ডায়াবেটিস বা সারা ওয়ার্ল্ডেই টাইপ 2 ডায়াবেটিস বেশি। তাদের সাধারণত প্রেজেন্টেশন থাকে না, তার মানে সিমটম বা উপসর্গ কম থাকে, কিন্তু জটিলতা নিয়ে প্রকাশ করে। কিন্তু টাইপ 1 ডায়াবেটিসের কারণ, একটা বড় কারণ হলো গিয়ে এরা ওই অটোইমিউন নিজের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা, নিজের বাইরের জীবাণুকে আক্রান্ত না করে নিজের কোষগুলোকে আক্রান্ত করে। যেমন একটু আগে বলেছিলাম যে প্যানক্রিয়াসকে যদি আক্রান্ত করে ফেলে, তখন তার নাম হয় টাইপ 1 ডায়াবেটিস বা অটোইমিউনের কারণ। আর কিছু কিছু আছে ফ্যামিলিয়াল, পারিবারিকভাবে টাইপ 2, সাথে আরও কিছু কারণ থাকে, যেমন একটু আগে বলেছিলাম যে লাইফস্টাইল, আমাদের জীবনযাত্রার ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার কাছে আমরা প্রাথমিক ধারণাগুলো পেলাম ডায়াবেটিস সম্পর্কে। আসলে বেড়ে যাওয়ার কারণ কি সেটি এক কথায় আপনি বলেছেন, এবং সেই সাথে ডায়াবেটিস বিভিন্ন ধরনের হতে পারে সেই বিষয়গুলো আপনি বলেছেন। আমরা যদি একটু এভাবে জানতে চাই যে সাধারণ মানুষ আসলে এভাবে সবসময় জানতে চান বা আগ্রহী থাকেন যে সুগার লেভেল কতটুকু থাকলে আমি নর্মাল বলবো এবং কতর উপরে উঠে গেলে তখন আমরা ডায়াবেটিস হিসেবে চিহ্নিত করব, এটি যদি একটু বলেন। সুন্দর একটা প্রশ্ন। এখানে আমাদের সুগার লেভেলটা সাধারণত যেটা ধরা হয় যে খালি পেটে যদি 6.1 এর নিচে থাকে, আবার কেউ কেউ বলে 5.6 এর নিচে থাকে, তাহলে আমরা বলবো নর্মাল। কিন্তু 6.1
থেকে 6.9 মিলিমোল, মিলিমোল একটা মানে এটা মেডিকেল টার্ম, এই মাত্রায় যদি থাকে 6.1 থেকে 6.9 খালি পেটে যদি পাওয়া যায় তাহলে এটাকে বলে প্রি ডায়াবেটিক, বা ডাক্তারি ভাষায় বলে এটাকে আইএফজি। এবং 7 মিলিমোল বা তার বেশি যদি খালি পেটে পাওয়া যায় তাহলে আমরা তাকে ডায়াবেটিক বলবো। কিন্তু আবার দেখা যাচ্ছে খালি পেটে নর্মাল আছে, কিন্তু আমরা ওজিটিটি একটা পরীক্ষা আছে যেখানে খালি পেটে একটা ব্লাড সুগার চেক করা হয় এবং গ্লুকোজ খাওয়ায় মানে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পরে একটা ব্লাড সুগার চেক করা হয়। যে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পরে যদি দেখা যায় যে ব্লাড সুগার 7.8-এর নিচে আছে তাহলে আমরা বলবো নন ডায়াবেটিক বা স্বাভাবিক। 7.8 থেকে 11.1 মিলিমোল যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো যে আইজিটি বা প্রি ডায়াবেটিক, মানে ডায়াবেটিস দরজার কাছে নক করতেছে, আমাদের সাবধান হতে হবে। এবং 11.1 বা তার বেশি যদি হয় তখন তাকে অবশ্যই ডায়াবেটিস বলবো। এখন কথা হলো গিয়ে খালি পেটে নর্মাল আসছে কিন্তু গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে বেশি আসছে, 11.1-এর বেশি, যে কোনো একটা বেশি থাকলেই সে ডায়াবেটিক হিসাবে ডিক্লেয়ার দেওয়া হবে তাকে। ধরা যাক কেউ একজন প্রি ডায়াবেটিকে আছেন, এই কন্ডিশনে আছেন বা তার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, তখন তাকে আপনারা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? যিনি ডায়াবেটিস আক্রান্ত হননি কিন্তু তার ব্লাড সুগার লেভেল শো করছে যে তিনি প্রি ডায়াবেটিক কন্ডিশনে রয়েছেন। আচ্ছা, সেক্ষেত্রে প্রি ডায়াবেটিক যখন আমরা জানতে পারবো যে আমার দরজা নক করছে ডায়াবেটিস, তখন আমাকে অবশ্যই অ্যালার্ট হতে হবে। আমার ডাক্তার হিসেবে আমাদের অবশ্যই একটা দায়িত্ব আছে। সেই পেশেন্টকে আমরা সবসময় বলবো যে তাদের লাইফস্টাইলটা মেনটেন করুক। লাইফস্টাইলটা হলো গিয়ে ডেইলি 30 মিনিটস করে হাঁটুক, এক্সারসাইজ হেভি, একটু জোরে জোরে হাঁটা 30 মিনিট, যাতে একটু সোয়েটিং হয়, একটু বুক ধরপড় হয়, তাহলে ওটাকে হাঁটা বলে। কিন্তু আস্তে আস্তে হাঁটলে 30 মিনিটস হাঁটলে সেটা খুব একটা বেনিফিট হবে না, এটা একটা ব্যাপার। তারপরে হলো তাকে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে, যেমন কোল্ড ড্রিঙ্কস এগুলো কম খাওয়া বা ফ্যাটি ফুড এগুলো কম খাওয়া। তারপরে হলো গিয়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা, এগুলো যদি সে মেনটেন করে তাহলে তার ডায়াবেটিক হওয়ার প্রবণতা খুব কম থাকবে। জি, আমরা ডায়াবেটিস সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আপনার কাছে জানতে চাইবো, ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস প্রতিরোধ এবং প্রতিকার। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মিয়া অহিদুজ্জামান, সহকারী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমরা বিরতির পূর্বে আপনার কাছে ডায়াবেটিস সম্পর্কে এবং ডায়াবেটিসের চিকিৎসা সম্পর্কে বা রিস্ক ফ্যাক্টর এবং ঝুঁকি সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছি। আমি একটু জানতে চাইছি যে টাইপ 2 ডায়াবেটিসে যারা আক্রান্ত হচ্ছেন এবং যাদের জন্য অবশ্যই ইনসুলিন প্রযোজ্য, এবং যারা অনেক সময় ভাবছেন যে ইনসুলিন আমার না দিলেও কোনো ক্ষতি নেই বা নিতে হবেই বা কেন, এই বিষয়টি একটু ব্যাখ্যা করে যারা ইনসুলিন নিচ্ছেন সেই দর্শকদের জন্য কিছু বলবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্নকর্তা একটা সুন্দর প্রশ্ন করেছেন। এটা আমাদের প্রায় ফেস করতে হয় আমাদের প্র্যাকটিসে, যে ইনসুলিন নিলে বোধহয় ইনসুলিন বন্ধ করা যায় না। তো এ ব্যাপারে কিছু বলবো, আর ইনসুলিন কেনই বা আমরা নিব সেই ব্যাপারে বলবো। একটা কথা হলো গিয়ে, যাদের টাইপ 1 ডায়াবেটিস তাদের তো ইনসুলিন নিতেই হবে, যারা প্রেগনেন্সি তাদের তো ইনসুলিন নিতেই হবে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস সবার ইনসুলিন শুরুতেই নিতে হয় না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে, একটা সময়ে গিয়ে, যখন আমাদের যেখান থেকে ইনসুলিন তৈরি হয় প্যানক্রিয়াসে, সেখানকার স্টোর যদি কমে যায়, তখন আমাকে ইনসুলিন আপনাকে প্রেসক্রাইব করতেই হবে, আপনার স্বার্থের জন্যই। কেন? সেটা হলো ডায়াবেটিসের জটিলতা কী। ডায়াবেটিস হলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আক্রান্ত হয়। যেমন হলো গিয়ে এই প্রথমেই নার্ভ, অনেকেই বলেন আমার হাত পা জ্বালা পড়া করে, হাত পা ঝিঝি করে, আমি হাঁটতে গেলে টের পাই না, এবং অনেক সময় পায়ে ব্যথা, প্রচণ্ড পেইন হয়, এটাকে বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমার প্রস্রাবটা ঘোলা ঘোলা হচ্ছে, প্রস্রাবের সাথে অনেক সময় প্রোটিন যায়, ওর আস্তে আস্তে কিডনিকে আক্রান্ত করে ফেলে। আবার কখনও দেখা যায় কারো কারো চেস্ট পেইন হয়, হাঁটতে গেলে চেস্ট পেইন হয়, এবং অনেকে চোখে কম দেখে, ঝাপসা দেখেন, এটাকে চোখে ছানি হয়, অথবা চোখের পিছনে রেটিনা নামক একটা জায়গা আছে, সেখানে ব্লিডিং হয়ে হয়, রক্তক্ষরণ হয়ে হয়। আবার কারো কারো স্ট্রোক হয়। আমরা চাই না আমাদের কোনো ডায়াবেটিক পেশেন্ট এই জটিলতা নিয়ে আসুক। এই জটিলতাগুলোকে এড়ানোর জন্যই আমরা ইনসুলিন দিতে চাই, এবং সেই ইনসুলিন না নিলে এগুলো আপনাকে আক্রান্ত করতে পারে। একবার আক্রান্ত হয়ে গেলে সেই জটিলতাগুলো কিন্তু আর ভালো হবে না, হয়তো কন্ট্রোল করা যাবে, কিন্তু ডায়াবেটিস আপনি কন্ট্রোল করতে পারবেন, সেই জটিলতাগুলো কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে। তাই সেই জন্যই আমরা এখন সাবধান হই যাতে এই জটিলতাগুলো না হয়, সেই জন্য ইনসুলিন দিই। আবার কারো কারো দেখা যাচ্ছে অনেক হাই ব্লাড সুগার নিয়ে আসেন, 25,
25 মিলিমোলস অথবা 30 মিলিমোলস, ওখান থেকে কিন্তু ডায়াবেটিস আরেকটা জটিলতা হয়, এটাকে ডাক্তারি ভাষায় বলে ডায়াবেটিক কিটোএসিডোসিস অথবা এইচএসএস, হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেট। এটা খুবই সিরিয়াস কন্ডিশন, লাইফ থ্রেটেনিং কন্ডিশন, জীবন যে কোনো সময় ঝুঁকির মধ্যে পড়ে যায়। এই অবস্থায় যাতে না যাওয়া যায় সেক্ষেত্রে আমরা ইনসুলিন শুরু করি, শুরুতে ইনসুলিন শুরু করে তারপরে আস্তে আস্তে কন্ট্রোল করে আবার যখন নর্মাল হয়ে যায় তখন আবার আমরা ট্যাবলেটের দিকে যাই। কিন্তু যাদের জটিলতা আছে, যেমন পায়ে নার্ভ আক্রান্ত হয়েছে, কিডনি খারাপ হয়ে গেছে, লিভার খারাপ হয়ে গেছে, স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে, তাদের ইনসুলিন দেওয়াটা অবশ্যই উচিত। আবার কারো কারো দেখা যাচ্ছে মেডিসিনের একটা ডোজ আছে, যে মেডিসিনগুলো করে কি, যেমন আমরা গ্লিক্লাজাইড নামে একটা মেডিসিন দিই, সেই মেডিসিনটা একটা নির্দিষ্ট মাত্রা আছে, যেমন হলো গিয়ে কারো কারো ক্ষেত্রে 160 মিলিগ্রাম, আবার কারো ক্ষেত্রে 320 মিলিগ্রাম। এটা ম্যাক্সিমাম ডোজ দেওয়ার পরে যদি দেখা যায় ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তাহলে মনে করতে হবে আপনার ভিতরে যে রিজার্ভ সেটা শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে ইনসুলিন দিতেই হবে, না দিলে ওই জটিলতাগুলো আক্রান্ত হয়ে জটিল অবস্থা, আরও জটিল অবস্থা তৈরি হবে। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, সেজন্যই আমাদের এই চেষ্টা। অবশ্যই। আসলে ডায়াবেটিস নিয়ে কেন আমরা এত চিন্তিত, কারণ এই জটিলতাগুলো ডায়াবেটিস তৈরি করে বলেই আমরা ডায়াবেটিস নিয়ে এত চিন্তিত, এবং যাতে করে এই জটিলতাগুলো থেকে আমরা দূরে থাকতে পারি সেজন্যই যাদের ক্ষেত্রে ইনসুলিন প্রযোজ্য তাদের ক্ষেত্রে অবশ্যই ইনসুলিন গ্রহণ করতে হবে, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তবে এই প্রসঙ্গে আমাদের দর্শকদের জন্য ইনসুলিন সম্পর্কে ছোট্ট একটি তথ্য দিতে চাই আপনার মাধ্যমে। ইনসুলিন তো এখন খুব পেশেন্ট ফ্রেন্ডলি অনেক রকম তৈরি হয়েছে, আপনি যদি একটু বলেন, অনেকে ভাবেন যে দিনে কয়বার দিতে হবে বা কতটুকু দিতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে যদি একটু। ইনসুলিনটা যখন আমরা প্রেসক্রাইব করি তখন আমরা চেষ্টা করি আমাদের ইনসুলিনটা কীভাবে দিতে হয় সেটা শিখিয়ে দেওয়ার জন্য, আমাদের দায়িত্ব একটা শিখিয়ে দেওয়া, কারণ অনেকে ঠিকমতো দিতে পারেন না, তখন আবার কন্ট্রোল হয় না। এখন যে ইনসুলিন যেটা পাওয়া যায়, এখন ইনসুলিনের যে নিডল, যে মানে সুচ, সেই সুচটা এত পাতলা যে দিতে গেলে টের পাওয়া যায় না। আমি অনেককে বলি আমার সামনে বসে দেন, তখন দেখি যে আমার সামনে বসে দিয়ে বলে এত সহজ, এত ইজিলি দেওয়া যাচ্ছে। অতএব এখন কলম পাওয়া যায় এবং পেন পাওয়া যায়, পেনের ভিতরে ইনসুলিনটা থাকে এবং নিডলটা এত পাতলা, দিলে পরে নিজেই দিবেন, দিলে পরে দেখবেন যে খুব সহজ এবং খুব ইজি, তখন কারো হেল্প লাগবে না। এবং এইভাবে যদি আপনি ইনসুলিনটা দেন তাহলে ডায়াবেটিসের যে জটিলতা আছে সেই জটিলতাগুলো হবে না, জাতি সুস্থ থাকবে, সেটাই সবচেয়ে বড় জিনিস। আর ইনসুলিনটা কিভাবে নিতে হবে সেটি আসলে প্রথমে একটু ডেমনস্ট্রেট করে বা গাইড করে নিতে হবে। এটা আরেকটা জিনিস হলো ইনসুলিন এখন দুবারে দেওয়া যায়, একবারে দেওয়া যায়, আবার কিছু ইনসুলিন যখন একটু জটিল হয় তখন আমরা 3 বার বা 4 বার করে দিই, কিন্তু বেশিরভাগই দুবারে করে দিই। মিক্স করা ইনসুলিন থাকে, হ্যাঁ, দুটা ইনসুলিন মিক্স করা থাকে, সকালে একবার, রাতে একবার। সবচেয়ে বেস্ট জায়গা হলো এই পেটে দু সাইডে আমাদের যে পকেট আছে এখানে, ফতুয়ার পকেটের মতো, সেই জায়গাটা হলো ইনসুলিন দেওয়ার বেস্ট জায়গা। এই জায়গাটা বাদ দিয়ে, নাভির এই জায়গাটা বাদ দিয়ে, এবং আমরা হাতেও দিতে পারি, 2 হাতে। কিন্তু যিনি মানে একে একে ইনসুলিন হাতে দেওয়া যায় না, কারো হেল্প লাগে। তো পেটে এবং থাইয়ে, এই যে পকেট সাইড এবং পেটের এই জায়গাটা ইনসুলিন দেওয়াটা খুবই ইজি। এবং আমাদের ডাক্তার যিনি প্রেসক্রাইব করবেন তার কাছে আপনারা একটু শিখে নিয়ে যাবেন, দেখবেন আপনাদের খুব সহজ হয়ে যাবে এবং আপনারা অনেক ভালো থাকবেন। স্যার, শিশুরা বা কিশোররা বা ইয়াং এজ পিপল আজকাল ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন, এটার পিছনে রিস্ক ফ্যাক্টর অবশ্যই রয়েছে, প্রথমেই আপনি বলেছেন। তারপরেও ইয়াং এজ পিপলদের জন্য আপনি যদি আলাদাভাবে বিশেষভাবে কিছু বলেন। ইয়াং এজ পিপলের ভিতরে সাধারণত টাইপ 1 ডায়াবেটিসই বেশি, তারপরেও আবার ইয়াং এজ পিপলের ভিতরে টাইপ 2 ডায়াবেটিস পাওয়া যায়, তাদেরকে মোডি বলে, কিছু ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ম্যালাইটাস বলে তাদেরকে। এবং এটার মেইন কারণ হলো গিয়ে আমাদের যে লাইফস্টাইল, আমাদের মুভমেন্ট কম হয়। আমরা সারাদিন দেখা যাচ্ছে, ছেলেরা আগে আমরা স্কুলে কী করতাম, আমরা খেলাধুলা করতাম। এখন অফ টাইমে দেখা যাচ্ছে খেলাধুলার বাদ দিয়ে দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে আছে, মুভমেন্ট কম হচ্ছে। আমাদের খাবার এখন ফল খাওয়া বা শাকসবজি খাওয়ার প্রবণতা বাড়াতে হবে, এটা না খেয়ে ফাস্টফুড আমরা খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, বা আমরা যে খাবারগুলো খেলে যে কোনো ধরনের কোমল পানীয়, যে কোনো খাবার খেলে ওয়েট বাড়ে, সেই ওয়েট গেইনিং যে খাবারগুলো সেগুলো খাই। তো এটা প্রিভেন্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, বাবা মার যেটা করতে হবে, যে ছেলের মোটা হলেই স্বাস্থ্য ভালো বলা যাবে না। মানে অনেক বাবা মা চান তার ছেলে মোটা হোক, বিশেষ করে অনেক সময় অনেকেই চান, আবার অনেকে চান না। তো ছোটোবেলা থেকেই বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, যে বাচ্চার হাইট অনুসারে ওয়েট যেন ঠিক থাকে, সেই জন্য তাকে রেগুলার খেলাধুলা করাতে দিতে হবে, এক্সারসাইজ করাতে হবে। তারপরে তার খাবারের ভিতরে পুষ্টিকর খাবার, চিকিৎসকের পরামর্শ নিয়ে পুষ্টিকর খাবার অথবা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। তাহলেই আপনার বাচ্চার
এই ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা কম থাকবে। যারা নিয়মিতভাবে ওরাল অর্থাৎ মুখে খাওয়ার ঔষধ খাচ্ছেন, ডায়াবেটিস আক্রান্ত রয়েছেন, তাদের জন্য মুখে খাওয়ার ঔষধ যারা নিয়মিতভাবে নিচ্ছেন তাদের ঔষধ নেয়ার নিয়ম সম্পর্কে যদি কিছু বলতে চান। ওষুধ খাওয়ার নিয়ম হলো গিয়ে আমাদের কিছু কিছু ওষুধ আছে যে সকালে একবেলা খাওয়া যায়, আবার কিছু কিছু ওষুধ আছে 3 বেলা খাওয়া যায়, আবার এরকম। তাই ওষুধ খাওয়ার নিয়ম হলো যেমন মেটফর্মিন ওষুধটা সাধারণত জিআই পেটের গ্যাস বা এরকমই প্রবলেম করে, সেই জন্য মেটফর্মিনটা খাবার পরে খাওয়াটাই ভালো। আর কিছু ওষুধ আছে, বেশিরভাগই ওষুধ আছে খাবারের 20 মিনিট আগে খাওয়াটা বেটার, খাবার খাওয়ার আগে খেয়ে নেওয়া ভালো। হ্যাঁ, কিন্তু ভুলে গেলে খাবার পরে খেয়ে নিই। আর টাইমলি খাবার খেতে হবে এবং ব্লাড সুগার বাসায় একটা গ্লুকোমিটার রাখতে হবে, ব্লাড সুগার মাপার যন্ত্র। মাঝে মাঝে সেটা দিয়ে খালি পেটে কত আছে, খাবার পরে কত আছে এটা দেখে অ্যাডজাস্ট করে নেবেন। কখনো খাবার বেশি বা কম খাওয়া যাবে না। ধরেন আপনি প্রতিদিন একটা ট্যাবলেট খেলেন, কিন্তু প্রতিদিন রুটি খান 2টা, একদিন খেলেন না, অথবা একদিন এক্সারসাইজ খুব বেশি করলেন, তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া, তার মানে ব্লাড সুগার কমে যাওয়ার প্রবণতা থাকতে পারে। এটা একটা সিরিয়াস কমপ্লিকেশন, এটাই সবচেয়ে কমনেস্ট জটিলতা একটা। স্যার, খাবার দাবার সম্পর্কে আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণভাবেই পরামর্শ দিয়েছেন। তারপরেও ইদানিং যেহেতু ফলের মৌসুম বা সকলেই আমরা আম খাচ্ছি, আমরা মিষ্টি ফলগুলো খেতে পছন্দ করি, যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যদি এরকম মিষ্টি ফল খেতে ইচ্ছে করে, বা আপনারা আসলে কিভাবে পরামর্শ দেন, কতটুকু খাওয়া যাবে এই বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে বলুন। একটা সুন্দর একটা প্রশ্ন। এখানে আমের সিজনে অনেক সময় আমাদের কাছে আসে, একটু কথা বলে নিই। সেটা হলো গিয়ে আম খেয়েছি, ডায়াবেটিস বেড়ে গেছে। আবার অনেক সময় পিঠার সিজনে আসে, পিঠা খেয়েছি, ডায়াবেটিস বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু ডায়াবেটিস রোগী কিন্তু ফল খাওয়া যাবে। জি, ফল খাওয়া কোনো নিষেধ নাই, শুধু চিনি, মধু, গুড় এটা খাওয়া যাবে না। তো ফল খাওয়া যাবে, সে ফল খাওয়ার ভিতরে টক ফল সে ইচ্ছা মতোই খেতে পারবেন। সেক্ষেত্রে কামরাঙ্গাটা না খাওয়াই ভালো। কামরাঙ্গায় দেখা যাচ্ছে কারো কারো কিডনি খারাপ করে দেয়, কিডনি ফাংশন, এটা আমাদের গবেষণায় দেখা গিয়েছে। তবে মিষ্টি ফল যেটা আছে, মিষ্টি ফল খাওয়া যাবে সারাদিনে একবার, একটু অল্প পরিমাণে মিষ্টি ফল খাবে, সীমিত পরিমাণে। এখন সেই সীমিত একটা ফিক্স টাইম করে নিলে ভালো হয়, বিকালে অথবা ঘুমাবার সময় অথবা সকালে। তো সে আম যদি খেতে চায়, একটা ছোট আম, সে আমটা কাটলে পরে যে অংশ কাটার পরে যে অংশটা আলাদা হয়ে যায় ওইটুকু খাবে, কিন্তু বিচি সহ যে অংশটা সেটা খাবে না। আচ্ছা, এভাবে কাটলে। আবার সারাদিনে একটা কমলা খেতে পারে, সারাদিনে একটা আপেল খেতে পারে, সারাদিনে একটা মালটা খেতে পারে। অনেকে মালটাকে মনে করে টক ফল, মালটা কিন্তু মিষ্টি ফলের ভিতরে। অথবা সারাদিনে একটা চাম্পা কলা খেতে পারে। যে কোনো এক পদের মিষ্টি ফল খেতে হবে, যে কোনো এক পদের মিষ্টি ফল অবশ্যই তারা খেতে পারবে, কিন্তু অবশ্যই ডায়েটিশিয়ানের বা চিকিৎসকের পরামর্শ, কিন্তু একসাথে 2-3টা ফল খাওয়া যাবে না। তবে আরেকটা কথা হলো গিয়ে, হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের একটা জটিলতা থাকে কিডনি ডিজিজ। যদি কারো কিডনি ডিজিজ বেশি থাকে, তাদের অনেকের পটাশিয়াম বেশি থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফল খাবে। কারণ কিছু কিছু বেশিরভাগ ফলে কিন্তু পটাশিয়াম বেশি আছে। ডায়াবেটিস কিডনি ডিজিজ যদি থাকে তাহলে ফল কম খাওয়াই ভালো। কিন্তু 4টা ফলে পটাশিয়াম কম আছে, যেমন হলো পেঁপে, পেয়ারা, আপেল, নাশপাতি। এই 4টা ফল খেতে পারে, এখানে পটাশিয়াম কম আছে। ডায়াবেটিস উইথ কিডনি ডিজিজ, তো ইন জেনারেল যারা ডায়াবেটিস রোগী আছে তারা ফল খেতে পারবে, কিন্তু পরিমাণে কম, অবশ্যই সীমিত পরিমাণে খেতে পারবে। আরেকটি বিষয় সাধারণ মানুষ এভাবে চিন্তা করেন বা অনেক সময় আমরা বলতে শুনি, তার একটু ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাইবো। সেটি হচ্ছে যে সুগার নীল হয়ে গেছে, এরকম একটি টার্ম আমরা শুনি, বা একেবারেই কমে গেছে। তো যার আসলে একেবারেই কমে যায় বা হঠাৎ করে খুব কমে যায়, সেটা কি কারণে হয় বা সেই মুহূর্তে কি করা উচিত? সুন্দর কোশ্চেন। এখানে যেটা হলো গিয়ে সুগার নীল হয়ে যাওয়া মানে আমরা ডাক্তারি ভাষায় বলি হাইপোগ্লাইসেমিয়া। হাইপো মানে কম, গ্লাইসেমিয়া মানে সুগার কমে যাওয়া। এখন হাইপোগ্লাইসেমিয়া যদি হয়, এটা কখন বুঝবো? একটা হলো গিয়ে পাশে যদি একটা মেশিন থাকে, গ্লুকোমিটার থাকে, ডায়াবেটিস মাপার যন্ত্র থাকে, সেখানে ওটা দিয়ে মেপে যদি দেখি যে না এটা 3.9 মিলিমোলসের নিচে চলে গেছে, তাহলে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলবো। সবসময় তো অ্যাভেলেবেল থাকে না, কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার সিমটম যেগুলো হয়, যে পেশেন্টের খুব মাথা ব্যথা হয়, প্রচুর বুক ধরপড় করে, ঘাম হয়, ইভেন অজ্ঞান পর্যন্ত হয়ে যায়। এর বড় কারণ হলো গিয়ে যে খাবার যদি খেতে দেরি করে, ধরুন সকাল 8টার দিকে প্রতিদিন নাস্তা করে, সে 10টার দিকে নাস্তা করলো, কিন্তু সে ট্যাবলেট তো ঠিকমতো, ইনসুলিন ঠিকমতো নিচ্ছে। আবার এটা হলে কি বলে ডিলেড মিল। আবার কোনো কারণে তার খাবার যে 6 বেলা 3টা মেইন খাবার, 3টা হালকা খাবার নিতে হবে, সে একটা খাবার সে মিস করলো, তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, মানে সুগার নীল হতে পারে। আবার যদি দেখা যায় যে উনি হেভি এক্সারসাইজ করলো, যে হেভি এক্সারসাইজ করে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু নিয়ম না। নিয়ম হলো 30 মিনিটস স্ট্যান্ডার্ড এক্সারসাইজ। এখন 2 ঘন্টা এক্সারসাইজ করলো,
তাহলে তার ব্লাড সুগার নীল হয়ে যেতে পারে বা অনেক কমে যেতে পারে। তো সেক্ষেত্রে আবার আমি যদি মনে করি যে তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, সেক্ষেত্রে গ্লুকোমিটারের জন্য ওয়েট করা দরকার নাই, মানে ডায়াবেটিস মেজার করার জন্য মেশিনের লক্ষণ দেখেই যদি আমরা লক্ষণ দেখে জীবন রক্ষার জন্য সাথে সাথে তাকে গ্লুকোজ গোলায় খাইয়ে দিতে হবে। হ্যাঁ, আর যদি দেখা যাচ্ছে সে একদম আনকনশাস, তাহলে কাছাকাছি কোথাও গিয়ে তার শিরাপথে গ্লুকোজ ইনজেকশন দিয়ে দিতে হবে। পরবর্তীতে জীবন বাঁচানোর তাগিদে আসলে সেই গ্লুকোজ দিয়ে অথবা ওরালি বা মৌখিকভাবে অথবা শিরাপথে যেভাবেই হোক তখন তাকে সেই চিকিৎসাটি করতে হবে। আমরা আসলে সময় স্বল্পতার কারণে ডায়াবেটিসের আরো অনেক জটিল বিষয় ছিল, সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করতে পারলাম না। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনার কাছে আমরা পেয়েছি। আমাদের দর্শকদের জন্য সেটি অবশ্যই উপকার হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং RTV যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন আজকে যে শ্রোতা সবাইকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবাই আজকে আশা করি আজকে যে আমাদের আলোচনা হয়েছে, আলোচনার মারফতে ডায়াবেটিস এবং তার প্রতিকার সম্পর্কে কিছুটা জেনেছেন। আশা করি সবাই উপকৃত হবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ডায়াবেটিস প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করবার চেষ্টা করেছি। আমরা ডায়াবেটিসের কি ঝুঁকি রয়েছে বা কোন কোন কারণে ইদানিং এই সময়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে সেগুলি আলোচনা করেছি, এবং বর্তমান সময়ে যে সকল নতুন ঔষধ আবিষ্কৃত হয়েছে যেগুলি আসলে ব্লাড সুগার কমানোর পাশাপাশি শরীরের অন্যান্য ক্ষেত্রেও উপকারী ভূমিকা পালন করে সে সম্পর্কে জেনেছি, এবং যদি হঠাৎ করে কারো হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় সেই সময়ে তাকে কিভাবে চিকিৎসা করতে হবে সেটি জেনেছি। এছাড়াও আমরা ডায়াবেটিস সম্পর্কে, ডায়াবেটিসের জটিলতা কমানো সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আজকের বিশেষজ্ঞের মাধ্যমে পেয়েছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য বা আলোচনা শুনবার জন্য। আল্লাহ হাফেজ।